হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মিওসিস সেল ডিভিশনের দরজাটা লাগেন দরজাটা মিওসিস পুরো কোষ বিভাজনটা পড়ব। মাইটোসিসের ক্লাস ইউটিউবে দিয়ে আছে, মিওসিসেরও দিয়ে আছে। আজ একটু সাজানো ক্লাস। কোষচক্র ও কোষ বিভাজন পেজ নম্বর 168, পুরোপুরি এনসিআরটির বইটা, একদম নিখুঁত ক্লাস হবে এনসিআরটি থেকে যা আছে তথ্য। 10-এর জীবনের প্রবাহমনতা বলি চ্যাপ্টার, ক্লাস 10। এখানে মিওসিস সেল ডিভিশনটা আমরা পড়ব। দেখো, মিওসিস সেল ডিভিশনটা ক্লাস 10-এ নাই, কিন্তু ক্লাস 10-এর কোশ্চেন ব্যাংকে প্রচুর প্রশ্ন থাকবে। ক্রসিং ওভার, কাইজামাটা, টেট্রাড, সাইনেপসিস, এইসব প্রশ্ন কোশ্চেন ব্যাংকে দিবে, কিন্তু সিলেবাসে নাই আবার। আর মিওসিস সেল ডিভিশনটা বোঝা স্টুডেন্টদের তো 8 থেকে দরকার। তো তোমার যৌন জনন চ্যাপ্টারটাও এইখান থেকে তুমি সঠিক ধারণা পাবে, যৌন জনন চ্যাপ্টারটার। মাইটোসিস কোষ বিভাজন ক্লাসটা কিন্তু একটু দেখে নিবে সবাই, ইউটিউবে দেওয়া আছে, কিংবা অন্যান্য স্যারের ক্লাসও দেখতে পারো বা নিজে অনুভব করতে পারো। তুমি কোষ চক্রেরও একটা ক্লাস দেওয়া আছে আমার, সেটাও তুমি ইউটিউবে দেখতে পারো। এই দুটো ক্লাস কিন্তু দেখবে, তারপরে তুমি মিওসিস সেল ডিভিশনটা ভালো বুঝতে পারবে। দেখো, মিওসিস সেল ডিভিশন আমার শরীরে সবসময় হচ্ছে না। একটা 7 বছরের ছেলের দেহে মিওসিস সেল ডিভিশন হয় না, কোনো কোষে না, কখনোই হয় না একটা 7 বছরের ছেলের দেহে। মিওসিস কোষ বিভাজন জনন কোষে হয়। বাচ্চা ছেলে ধারণা জানি জনন কোষের জনন অঙ্গগুলোতে মিওসিস হয়, এরকম ধারণা বাচ্চারা নিয়ে থাকে জেনারেলি যখনই জনন কোষ বলবে। কিন্তু এইটা জনন কোষ বলতে শুধুমাত্র জনন অঙ্গগুলোকে বোঝায় না, ওইটা দেহকোষ। শুধুমাত্র যখন শুক্রাণু তৈরি হয়েছে ছেলেদের, তার মানে ছেলেদের তো প্রিবাটি আসার পর হবে, 13-14 বছর থেকে শুক্রাণু উৎপন্ন হয়। আর মেয়েদের যখন ডিম্বাণু উৎপন্ন হয়, যদিও মেয়েদের ডিম্বাণুটা জন্ম থেকে শুরু হয়ে যায়। মিওসিস সেল ডিভিশন অ্যারেস্ট হয়ে যায়, একটা দশায় এসে অ্যারেস্ট হয়ে যায়। আমি বুঝাবো কোথায় অ্যারেস্ট হয়। মেরুদণ্ডী প্রাণীর মহিলাদের বাচ্চা বয়স থেকেই মিওসিস শুরু হয়ে গেছে, কিন্তু কিছু কিছু কোষ অ্যারেস্ট হয়, সব কোষে না। দেহ কোষে মিওসিস হয় না। জনন কোষ শুধুমাত্র তোমার ডিম্বাণুর কোষ, যেটা মাসে একবার করে হয় মিওসিস সেল ডিভিশন কিছু কিছু কোষে। ডিম্বাণুর মধ্যে আমরা জানি এটা ফ্যালোপিয়ান টিউবস। ফ্যালোপিয়ান টিউবসের মধ্যে এইখানটায় ডিম্বাশয় আছে, সেই ডিম্বাশয় জার্ম সেলের মধ্যে মিওসিস সেল ডিভিশন হয়। আর মেলের ক্ষেত্রে যেটা স্পার্ম থাকে ভিতরে, সেমিনিফেরাস টিউবিল, সেমিনিফেরাস টিউবিলের মধ্যে স্পার্ম সেল থাকে, সেই স্পার্ম সেলগুলোতে শুক্রাণু উৎপন্নের সময় মিওসিসটা হয়। বাকি জনন অঙ্গে হয় না। জনন অঙ্গ বলে কোনো অঙ্গই নেই, অ্যাকচুয়ালি জনন অঙ্গ বলে কোনো নাই, সব দেহকোষ। মানুষের শরীরে সব কোষ দেহকোষ। আমার দেহকোষের প্রতিটা কোষে নিউক্লিয়াস, এটা আমি কোষ বলছি, কোষ আমি যদি কিছু আঁকি এরকম গোল করি, ওটা নিউক্লিয়াস ভাববে তোমরা। কোষের মধ্যে নিউক্লিয়াস আছে। আজকে আমি কোষের বাইরের পার্টটা বলবো না, সব কিছু নিউক্লিয়াসের পার্ট বলবো। এই নিউক্লিয়াসের মধ্যে যেটা ডিএনএ বলি আমরা, সের মধ্যে তো ক্রোমোজোম আছে। তার মধ্যে 23 জোড়া ক্রোমোজোম, এরকম 23 জোড়া ক্রোমোজোম একসাথে গিজিপিটি হয়ে থাকে। এটা মায়ের দেহ থেকে আসে, যে কোনো মানুষের, আর মানুষটা হিসাবে পড়ব। আর 23 জোড়া ক্রোমোজোম বাবার দেহ থেকে আসে। আমার প্রত্যেকটা সেলে 46টা ক্রোমোজোম আছে, তার মধ্যে 23টা মায়ের থেকে এসছে আর 23টা বাবার থেকে এসছে। এই ক্রোমোজোমগুলো সব দেহকোষও থাকে, জননকোষও থাকে। কথা বুঝে এসছো? আরে দেহকোষেই প্রথম একটা বললাম তো, 7 বছরের ছেলের দেহে সব জননকোষ, এই সব দেহকোষ। 7 বছরের মেয়ের দেহে কিছু কিছু মিওসিস হয়ে অ্যারেস্ট হয়ে থাকে। আমি মানুষ হিসাবে পড়বো পুরো চ্যাপ্টারটা, অন্যান্য জীবের উদাহরণ দিতে যাব না। তা মানুষের প্রতিটা কোষে কি তার বাবার থেকে 23টা ক্রোমোজোম এসছে। আমি লাল ক্রোমোজোমগুলো বাবার বলছি, আর কালো ক্রোমোজোম যেটা কালো কালারে দিচ্ছি সেটা মায়ের ক্রোমোজোম আছে 23টা। 23 46টা। তার মধ্যে 2টা জনন ক্রোমোজোম। জনন ক্রোমোজোমের মধ্যেও ধরো মায়ের দেহ থেকে তো আসবে শুধুমাত্র এক্স, মায়ের দেহ থেকে তার অন্য কোনো ক্রোমোজোম নাই। জনন ক্রোমোজোম মায়ের কটা ছিল? একজন ফিমেলের কটা জনন ক্রোমোজোম থাকে? এক্স, তার মধ্যে কোনো একটা এক্স এসেছে অপত্যের দেহে। আর বাবার ক্ষেত্রে কি ক্রোমোজোম থাকে? এক্স ওয়াই। তার মধ্যে ওয়ার জনন যদি মেয়ে সন্তান হয়েছে, তাহলে বাবারও এক্সটা এসেছে। কথা বুঝো, বাবারও এক্সটা এসেছে। তার মধ্যে 22টা দেহ ক্রোমোজোম, আর আমি এক্সটাকে সেক্স ক্রোমোজোম বলে দিলাম। সেই এক্সও মিলন হবে। যদি ছেলে সন্তান হয়, তাহলে বাবার থেকে ওয়াই এসেছে, মায়ের থেকে কিন্তু এক্সে আসবে, কোনো একটা এক্স, দুটার মধ্যে কোনো একটা এক্স এসেছে। তার মানে আমার 23টা ক্রোমোজোম মায়ের থেকে এসছে, আর 23টা ক্রোমোজোম বাবার থেকে এসছে, যে কোনো অপত্যের। এটা সব দেহকোষই আছে, সব দেহকোষে, মানুষের প্রতিটা কোষে দেহকোষই তো সব। এবং জনন কোষ যেটা বলছি আমি, সেটা শুরুতে দেহকোষই থাকে। হঠাৎ কিছু কিছু হরমোন সক্রিয় হয়ে পড়ে কিছু কিছু জায়গার দেহকোষ, ডিম্বাশয়ের মধ্যে কিছু দেহকোষ
জনন কোষের অর্থাৎ মিওসিস হয়, তখন ওইটাকেই আমরা জনন কোষ বলি। যে দেহ কোষগুলোতে মিওসিস সেল ডিভিশন হবে সেইগুলোকে আমরা জনন কোষ বলি। ব্যাপারটা এইটা, জনন কোষ বলে কোনো ফিক্সড নেই। কথা বুঝে এসছে? কিছু কিছু দেহ কোষের কিছু কিছু জায়গায় মানুষের, কিছু কিছু একদম একটাই জায়গায়, ডিম্বাশয়ের মধ্যে মেয়েদের আর ছেলেদের, শুক্রাশয়ের মধ্যে, সেমিনিফেরাস টিউবুলের মধ্যে কিছু কিছু কোষের মধ্যে মিওসিস সেল ডিভিশন যেই শুরু হবে সেইটাই তখন জনন কোষ বলা হয়। বাস্তবে জনন কোষ বলে কোনো কোষ নেই। মিওসিস সেল ডিভিশন হলে একটা 7 বছরের ছেলের দেহে কোনো জনন কোষ নাই। কথা বুঝছো? 7 বছরের বাচ্চা, ছেলে বাচ্চা, 8 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, ছেলে বাচ্চা, তার কোনো জনন কোষই নেই। হ্যাঁ, এইবারে ও যখন হরমোনাল ফাংশন তৈরি হবে তখন শুক্রাশয়ের মধ্যে কিছু কোষ মিওসিস সেল ডিভিশন শুরু হয়, তখন ওইটা জনন কোষে রূপান্তরিত হয়। কথা বুঝে এসছো? মানে আমাদের ধারণা থাকে জনন কোষ আলাদা আছে, মানুষের দেহে অর্ধেক, ওইরকম ভাবনা ভাববে তাইলে কোষ বিভাজন তুমি পড়িতে পারবে না। একটা 7 বছরের ছেলে বাচ্চার ক্ষেত্রে 100% দেহ কোষ, কোনো জনন কোষ নাই ওর দেহে। ঠিক আছে? আমরা জানি জনন কোষে মিওসিস সেল ডিভিশন হয়। মিওসিস সেল ডিভিশন দুভাবে হয়, একটা মিওসিস 1, এখানে আমার বোর্ডে লেখা আছে, দেখো তুমি জুম করে দেখবে, মিওসিস 1 আর মিওসিস 2। মিওসিস 2টা পড়ার দরকার নাই, মিওসিস 2টা একদম মাইটোসিসের মতনই, প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। মাইটোসিস যদি তুমি পড়িছো একদম মানে ওইটা হুবহু, কোনো একটা লাইন তফাৎ নাই। কথা বুঝে এসছো? কোথাও যদি তফাৎ থাকে আমি একটা লাইন বলে দেবো তোমাকে, অ্যাকচুয়াল কোনো তফাৎই নেই। কথা বুঝছো? মিওসিস 2 যেটা প্রোফেজ 2, মেটাফেজ 2, এনাফেজ 2, টেলোফেজ 2, সেইটার ক্ষেত্রে কোনো তফাৎ নাই মাইটোসিস কোষ বিভাজনের সাথে। কিন্তু মিওসিস 1 যেটা, তার প্রোফেজ 1 হবে, তার মেটাফেজ 1 হবে, তার টেলোফেজ 1, তার এনাফেজ 1, এইগুলো একটু একটু আলাদা আছে। তার মধ্যে প্রোফেজটা সব থেকে বড় দশা, প্রোফেজটাই, প্রোফেজ 1। প্রোফেজ 1টা একটা দশা, মাইটোসিস কোষ বিভাজন ছিল এটা। মিওসিসের প্রথম দশা হচ্ছে প্রোফেজ 1। মিওসিস কোষ বিভাজনের প্রথম দশা হচ্ছে মিওসিস 1। মিওসিস 1-এর মধ্যে আগে 4টা হবে, প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। আমি মাইটোসিস সেল ডিভিশনটা দেখতে বলছি এই কারণেই, তুমি এই নামগুলোই অবগত হবে। প্রোফেজ মানে পালাই পালাই, মেটাফেজ মানে মাঝখানে, এনাফেজ মানে আলাদা, আর টেলোফেজ মানে তৈরি। আমি বলেছি দেখবে, মাইটোসিস কোষ বিভাজনটা যদি তুমি ক্লাস দেখিছো তাহলে তুমি মিওসিসটা বুঝে আসবে, আশা করি বুঝতে পারবে। দেখো, ইয়ার 5টা উপদশা তুমি মনে রাখো আগে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, মুখস্থ করতে হবে। প্রোফেজ 1-এর এই 5টা উপদশা আছে। মিওসিস 1-এর মধ্যে 4টা ভাগ কী কী বললাম? প্রোফেজ 1, মেটাফেজ 1, এনাফেজ 1, টেলোফেজ 1। মেটাফেজ 1, এনাফেজ 1, টেলোফেজ 1 পড়িতে লাগবে 1 মিনিট যদি তুমি মাইটোসিস কোষ বিভাজনটা পড়িছো। কিন্তু প্রোফেজ 1টা এখানে শুধুমাত্র নতুন ক্লাস। প্রোফেজ 1-এর 5টা উপদশা আছে, কী কী বললাম? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। সব থেকে বড় দশা এটার মধ্যে প্যাকাইটিন। প্যাকাইটিন খুব ইম্পর্টেন্ট দশা। আর সব থেকে ছোটো ডায়াকাইনেসিস। এটার মধ্যে স্মলেস্ট দশা যদি বলা এই 5টা উপদশার মধ্যে কোনটা? লাস্টেরটা। আর সব থেকে বড়ো প্যাকাইটিন। প্যাকাইটিনটা খুব ইম্পর্টেন্ট। কী কী বললাম আগে গলায় সুর তুলো? ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। বোর্ডে লেখা আছে কিন্তু কণ্ঠে কণ্ঠে আওয়াজ যায়, শুধু বোর্ডের লেখায় কোনো কাজ হবে না। শুরু করছি আমি। মিওসিস সেল ডিভিশন কী করে হয় তার মিওসিস 1 পড়ছি এখন। মিওসিস 1-এর মধ্যে আমি প্রোফেজ 1টা বলছি। দেখো, প্রোফেজ 1-এর ল্যাপ্টোটিন শুনো। আমাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে কি হচ্ছে, শুক্রাশয়ের মধ্যে যে টেস্টিস থাকে, সেই টেস্টিসের মধ্যে সেমিনিফেরাস টিউবুলার মধ্যে কিছু সেল, জার্ম সেল থাকে, সেগুলোতে হঠাৎ টেস্টোস্টেরন হরমোনের ফলে, ICSH হরমোনের ফলে কিছু কিছু সেল, বা লিউটেনাইজিং হরমোনের ফলে, যেটা পিটুইটারি থেকে আসছে, এটা হরমোন ক্লাসে পড়বে তুমি, সেইখান থেকে টেস্টোস্টেরন হরমোন সৃষ্টি হলেই, বা এস্ট্রোজেনও কিছুটা পুরুষদের ক্ষেত্রেও কাজ করে, কিছু কিছু সেলের মধ্যে হঠাৎ ধরে মিওসিস, মানে কিছু কিছু দেহকোষ, এগুলো দেহকোষই ছিল, হঠাৎ করে মাইটোস মানে মিওসিস সেল ডিভিশন শুরু হচ্ছে, তখন সেই সময়ের জন্য এটা জনন কোষ। স্পাম তৈরি হবে, অর্থাৎ ছেলেদের 12-13 বছর থেকে প্রিব্যাটি আসে। প্রিব্যাটি আসা মানে স্পাম তৈরি হওয়া। আর মেয়েদের ডিম্বাণু তৈরি হয় মায়ের পেটে, যখন মেয়েটা থাকে, মায়ের জরাউর মধ্যে যখন মেয়ে থাকে, বাচ্চা মেয়ে, মানে জন্মের আগে, আমরা জন্ম ধরি যেদিন, তো মায়ের দেহ থেকে বাইরে হয়, কিন্তু জাইগোট সৃষ্টি তো তার 9 মাস আগে হয়। সেদিনেই ওর ডিপ্লোটিন শুরু হয়, মিওসিস শুরু হয়। তারপরে 10-12 বছর অ্যারেস্ট থাকে একটা দশায়। তুমি বলিব আমি কোন দশায় অ্যারেস্ট থাকে, ঠিক আছে? প্রোফেজ 1-এর মধ্যে একটা দশায় অ্যারেস্ট হয়ে যায়, ওটা তারপরে 10 বছর স্টপ হয়ে যায়। মেয়েদের শুরু হয়ে যায় মিওসিস সেল ডিভিশন ডিম্বাশয়ের কিছু কিছু কোষে।
ডিম্বাশয়ের মধ্যে প্রচুর কোষ আছে, সেই কোষগুলোর কিছু কোষে হয়, সব কোষে না। আর বাকি ফিমেলের পুরা দেহটাতেই মাইটোসিস কোষ বিহীন হয়, দেহকোষ সব। আবার বলছি, জনন কোষ বলে কোনো কোষেই নেই। যে দেহ কোষগুলোতে মিওসিস সেল হয় সেটাকে আমরা কি বলি? জনন কোষ। আলাদা কিছু নয়। দেহকোষ, জনন কোষ, এই কনসেপশনটা বাজে কনসেপশন। লাইফ সায়েন্সে গভীর আলোচনা করা আছে, তখন বাচ্চারা তত বেশি আরও কনসেপশনটা খারাপ পায়। দেখো লেপটোটিন, ধরো জার্ম সেল আমি কথা বলছি, আমি বলছি যা আঁকিব কোষ আঁকছি না, নিউক্লিয়াস আঁকছি। তুমি মনে মনে কোষ ভাববে বাইকটা, কোষের তো মাইটোকন্ড্রিয়া ওইলার এখন কোনো কাজ নেই। তো ধরো এইটা একটা কোষের নিউক্লিয়াস, জার্ম সেল এইটা, অর্থাৎ এইটার থেকে জনন শুক্রাণু উৎপন্ন হয়, ধরো বা ডিম্বাণু উৎপন্ন হয়, হয় ছেলেদের নিউক্লিয়াস নাহলে মেয়েদের নিউক্লিয়াস। লেপটোটিন দশায় কী হচ্ছে, আমি বলেছি কালোগুলো আমি ফিমেল বলছি, ফিমেল ক্রোমোজোম 23টা, তার মধ্যে জননও আছে একটা, 23টা বলে দিচ্ছি আমি। আর ওর বাবার দেহ থেকে কোনটা এসছে? 23টা। এরকম সব কোষের বৈশিষ্ট্য, সব কোষের নিউক্লিয়াস, 100% কোষের নিউক্লিয়াস এইটা থাকে। দেহকোষও ওইটা, এটাও তো দেহকোষ। এটার মধ্যে যখন মিওসিস শুরু হচ্ছে, মানে তখন সেই মুহূর্তে জননকোষ হচ্ছে। তাহলে এইটা 23টা ক্রোমোজোম ফিমেল, এটা মেল। লালটা মেল ভাববে, কালোটা ফিমেল ভাববে। এটা এখানে 23টা গ্যাজেপেট হয়ে আছে একসাথে, এখন দেখা যাচ্ছে না। লেপটোটিনে এরকমই থাকে, এটা আণুবীক্ষণ দিয়ে দেখতে হয়। এইবারে এই ক্রোমোজোমের আস্তে আস্তে ঘনীভবন হবে, অর্থাৎ এরকম ক্রোমোজোমগুলো আস্তে আস্তে বুঝাইতে শুরু হবে। এটার মধ্যে ক্রোমোজোম আছে 23টা, কথা বুঝে এসছো? তো তখন এইটার মধ্যে এরকম হবে, এইরকম ক্রোমোজোমগুলো আস্তে আস্তে বুঝাবে। এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এমনি করে 23টা ক্রোমোজোম বুঝাবে, ঘনীভবন হবে আস্তে আস্তে। লেপটোটিনই শুরু হবে ঘনীভবন হতে, যদিও ওইটা আণুবীক্ষণিক, খালি মানে অত ভালো দেখা যায় না, অণুবীক্ষণও দেখা যায়। মানে নিউক্লিয় জালিকার মতন ছিল এটা। নিউক্লিয় জালিকা থেকে 23টা ক্রোমোজোম একদম ঘনীভবন হতে শুরু হবে, এরও 23টা ফিমেল ক্রোমোজোম ঘনীভূত হতে শুরু হবে। 23টা ফিমেল, 23টা মেল। মাইটোসিসও এরকম হয়, ঘনীভবন হয়। মাইটোসিসেরও তো মেল ফিমেল থাকে, কথা বুঝে এসছো? কিন্তু এইটাতে অন্য ধরনের একটু বিভাজনটা শুরু হইলো। তুমি বুঝতে পারবে তফাৎটা, মাইটোসিস বুঝলে তুমি বুঝবে। তুমি যদি মাইটোসিস না বুঝে এসছো, তাহলে এইটা প্রথম দেখার কোনো মানেই হয় না, এটা দেখা নিরর্থক। মাইটোসিস বুঝেও তো এটা বুঝতে পারবে, না বুঝলে কোনোই বুঝবে না। আণুবীক্ষণিক ক্রোমোজোমগুলো আস্তে আস্তে ঘনীভবন হচ্ছে, মানে ক্রোমোজোমগুলো মোটাচ্ছে, কথা বুঝে এসছো? আর লেপটোটিনে কিছু হয় না, ক্ষণিকের জন্য লেপটোটিন দশা। এবারে শুনে জাইগোটিন। জাইগোটিন হচ্ছে, দেখো আমাদের দেহের যে 23টা ক্রোমোজোম আছে, সেই 23টা ক্রোমোজোমের 23 রকম কাম আছে, নাম্বার আছে প্রতিটা ক্রোমোজোমে। কি লয়, এইটা তুমি কেমোটোগ্রাফি বলে একটা ক্লাস আছে, ক্রোমোজোম নিয়ে পড়াশোনা শুধু। সেই ক্রোমোজোম নিয়ে প্লাস ক্রোমোজোম 1 নম্বর ক্রোমোজোম আলাদা, 2 নম্বর ক্রোমোজোম আলাদা, 3 নম্বর 9 নম্বর ক্রোমোজোম আলাদা, 16 নম্বর ক্রোমোজোম আলাদা। সব ক্রোমোজোমের শরীরের কিছু কিছু বৈশিষ্ট্য নিয়ে আসে। হালাকি প্রতিটা ক্রোমোজোমে প্রতিটা শরীরের যে ডিএনএ পার্ট আছে, কিন্তু কিছুগুলো আছে মানে ঘুমাচ্ছে, আর কিছুটা সক্রিয় আছে। প্রতিটা ক্রোমোজোমে কিছু পার্ট সক্রিয় আর কিছু পার্ট ঘুমাইছে। সব পার্টই আছে কিন্তু ঢাকা দিয়ে আছে, কথা বুঝছো? আমরা মানুষের শরীরের প্রত্যেকটা বৈশিষ্ট্য বহন করে, পা থেকে মাথা পর্যন্ত। চোখের বৈশিষ্ট্য এখানে আছে, এই যে চোখ তো দেখছি আমরা, চোখের বৈশিষ্ট্য আর ক্রোমোজোমের মধ্যে আছে। কিন্তু চোখের ক্রোমোজোমগুলো চোখেরটা অ্যাক্টিভ আছে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ আছে। লিভারের ক্রোমোজোম, যখন লিভার সেল পড়ছি, তখন লিভারের ক্রোমোজোমের লিভারের যে পার্টটা সেইটা সক্রিয় আছে, বাকিগুলো ঢাকা দিয়ে আছে। এই কনসেপশনটা দেখবে, জব বড় হলে আরও শিখবে। এখন এত কনসেপশন দিব না, আমি বিভাজনে যাচ্ছি। দেখো এইখানে সমস্ত ক্রোমোজোম, এইটা তোমাকে বোঝার চেষ্টা করবে একই আকার। অর্থাৎ বাবারও যেটা 1 নম্বর ক্রোমোজোম আর মায়ের যেটা 1 নম্বর ক্রোমোজোম, ধরো দুটাই চোখের বৈশিষ্ট্য বহন করে, সেই দুটো এক কাছাকাছি আসবে। অর্থাৎ এইটা জাইগোটিন বলছি, একটা ক্রোমোজোম মায়ের আসলো, সেম ক্রোমোজোম সমস্ত। ধরো বাবার মায়ের একটা ক্রোমোজোম আছে যেটা আমার দেহের কানের বৈশিষ্ট্য বহন করে, তো বাবারও কানের বৈশিষ্ট্য বহন করাটাই আসবে গোড়ায়, কথা বুঝে এসছে আমি কি বলছি? গঠনগত দিক থেকে কী হবে এটা। আবার ধরো আরেকটা আমি বলছি, এবারে বাবার আইলেও একটু বড় ক্রোমোজোম, ধরো এটা লিভারের বৈশিষ্ট্য বহন করে শরীরে, লিভারের বিভিন্ন, হালাকি একসাথে 2-3টা বৈশিষ্ট্য বহন করতে পারে, সবগুলো সেপারেট না। 23টাতে শরীরের এত পার্ট, কোটি পার্ট, 23টা ক্রোমোজোমে কোটি নিয়ে নিয়েছে। মানে এ হয়তো 1 লাখ নেই, এ অন্য 1 লাখ বৈশিষ্ট্য বহন করে। আমি জাস্ট একটা দিয়ে কথা বলছি, এই ক্রোমোজোমগুলো, এইগুলোকে বলে সমস্ত ক্রোমোজোম। হালাকি চোখের ক্রোমোজোম মায়ের আইলো আর বাবার লিভারের তো অমনি জয়েন হবে না। সমস্ত ক্রোমোজোম মানে বুঝতে পারছো? সমস্ত ক্রোমোজোম মানে সমগঠন, সমদেহর বৈশিষ্ট্য বহন করে। ক্রোমোজোমগুলোই তো আমাদের দেহের বৈশিষ্ট্য বহন করে, এইগুলো জোড় বাঁধবে।
এই জোড় বাঁধার পদ্ধতিটাকে বলে সাইনেপসিস, খুব ইম্পর্টেন্ট। এই জোড় বাঁধার পদ্ধতিটাকে বলে কি? সাইনেপসিস, খুব ইম্পর্টেন্ট। সাইনেপসিস দেখবে তোমাদের সাইন্যাপস বলে একটা কথা পাবে তুমি। সাইন্যাপস নাম শুনেছ? দুটা নিউরনের সংযোগস্থল, আকাশ জমিন তফাৎ, এটার সাথে কোনো মিলেই নেই। একটা নিউরন কোষ অর্থাৎ ব্রেনে থাকে যেটা নিউরন, স্নায়ুকোষ, সেই স্নায়ুকোষের সঙ্গে স্নায়ুকোষের মিলনটাকে বলে সাইন্যাপস, আর এটা হচ্ছে সাইন্যাপসিস। কথাটা মিল, কিন্তু মানেটা একদম আকাশ জমিন তফাৎ। বলবে কিছুটা কাছাকাছি বলে একই কথা কাছে। দুটা নিউরন কোষের মিলনকে বলে সাইন্যাপস, প্রান্ত সন্নিকর্ষ বাংলা। আর এই যে সমস্ত ক্রোমোজোমগুলো জোড় বাঁধছে কোন দশায়? দশা খুব মনে রাখবে, কোন দশায় বলবে সাইন্যাপসিস হয়। টেস্ট পেপারে কোশ্চেন দেবে, এটা নিট ক্লাসে কোশ্চেন মারবে। বিএসসি নার্সিং সাইন্যাপসিস কোন দশায় হয়? 4টা অপশন দিয়ে দেবে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন। নিখুঁত পড়াশোনা করো তুমি। জাইগোটিন একদম এনসিটিতে আছে। এই কনফিউজটার জন্য এই ক্লাসটা করতে তোমাকে। সাইন্যাপসিস কী বটে সেটাও কনসেপ্টে রাখো। কী বললাম? সমস্ত পিতৃক্রোমোজোম এবং মাতৃক্রোমোজোম সমস্ত জেলা হবে, সমস্ত কথাটার উপর জোর থাকবে এখানে। সমস্ত মানে বুঝলে? ওকে। গঠনগত দিক থেকেও একই, বৈশিষ্ট্যর দিক থেকেও একই। সমস্ত ক্রোমোজোম, এই কথাটা বারবার আসতে থাকবে এই ক্লাসটায়। তাহলে সমস্ত ক্রোমোজোমগুলো জোড় বাঁধল, একদম নিজের জায়গায় চলে এসছে একদম। তার মানে এইখানে তুমি এইটা একটা জোড় এমনি করে 23টা জোড় হবে। 23টা বাবার, কালো ক্রোমোজোমটা আমি মায়ের বলেছি, লালটা বাবার বলেছি। তুমি কিন্তু চেঞ্জ করতে পারো, কিন্তু এখন এই আমার টোটাল ক্লাসটা এটা ভাববে। একটা মাতৃক্রোমোজোম, একটা আমাদের সবাই দিয়ে, একটা আমার মায়ের ক্রোমোজোম আছে, একটা বাবার ক্রোমোজোম আছে। তুমি ক্লিয়ার হয়ে যাবে এবারে। দেহকোষও আছে এটা, কিন্তু এখন মিয়োসিস সেল ডিভিশন শুরু হয়ে গেছে। মানে এটাকে এখন কী কোষ বলবো আমি? এই কোষটা এখন কী নাম হয়ে গেল? জনন কোষ। কথা বুঝে এসছো? ওকে। শুরুতে কী ছিল? এই যখন চুপচাপ পড়েছিল ছেলের ক্ষেত্রে দেহকোষ, নর্মাল একটা দেহকোষ কাজ করছিল, মাইটোসিস ছিল ওর মধ্যেও। তখন ওই কোষটা তো বড় হবে, 7 বড় 7 বছর স্টপ থাকবে কোষটা, ওর মধ্যে মাইটোসিস ছিল কিছুদিন। হঠাৎ একটা শরীরে যখন আমরা বলবো প্রোবিওটি এলো, দেহের বাহ্যিক বৈশিষ্ট্য পরিবর্তন হবে ছেলের ক্ষেত্রে, টেস্টোস্টেরন হরমোন আমরা বলি যেটা, সেই হরমোনটা যখন ক্ষরণ হবে তখন এই কোষটা, সব কোষে হবে না, হাতের কোষগুলাই তখন কি এইটা হবে না? হাতের কোষে তখনও মাইটোসিস ছিল। হাতের কোষ চিরকাল দেহকোষ থেকে যায়, কিন্তু শুধুমাত্র টেস্টোস্টেরনের চামড়াটা কী হবে? পেনিসের চামড়াটাতে কি জনন কোষ হবে? মানে এলা দেহ বটে। পেনিস মানেই জনন কোষ লয়। কথা বুঝছি? ছোটো বাচ্চা ছিল অনেকভাবে, আমরা ছোটো সময় ভাবতাম জনন অঙ্গগুলা জানি জনন কোষ, আর বাকি দেহ কোষ, হাত পাগুলা। এই কনসেপশনটা বিশ্রী কনসেপশন। এটা কাউকে বলা হয় না, নিজেরা কল্পনা করে ছাত্রছাত্রীরা। ঠিক আছে। তাহলে এইটা গেল সাইন্যাপসিস। এই জায়গাটাতে একটা সাইন্যাপটিক্যাল কমপ্লেক্সও তৈরি হয়, এটা ধ্যান দেবে তুমি। এই আমি জায়গাটা বলে দিচ্ছি, এই জায়গাটা জুড়ে এর কাজ সইতে দেবে না, একটা কমপ্লেক্স তৈরি করে দেই। একটা উৎসেচক আছে সাইন্যাপসিস কমপ্লেক্স বলে, হঠাৎ এটা শুরু হবে। এই একটা এনজাইম এই পরিবেশ সৃষ্টি করবে একটা, মানে আমি বলছি প্রতিটা ক্রোমোজোমে জোড়েই এমনি হবে। এইটাকে বলে সাইন্যাপটিক্যাল কমপ্লেক্স, খুব ইম্পর্টেন্ট কথা। সাইন্যাপটিক্যাল কমপ্লেক্স কি? যখন সাইন্যাপসিস হয় তখন বাইরে যে পরিবেশটা, যে পরিবেশে ওরা বাস করছে প্রতিটা জোড়, সেইখানে একটা কমপ্লেক্স এরিয়া তৈরি হচ্ছে, এটাকে বলে সাইন্যাপটিক্যাল কমপ্লেক্স। এটা মানে আর এর আগে লড়িতে দিবে নাই, এর চিরকাল এখন অনেকক্ষণ জোড় বাইন্ধে থাকবে। কথা বুঝে এসছো? বাস, এই সাইন্যাপটিক্যাল কমপ্লেক্স। আর এইগুলাকেই বলা হয়, এইগুলা টেট্রাড গঠন করে। দেখো টেট্রাড কী করে গঠন করছে শুনো। এবার তুমি মাইটোসিস এটা পড়িয়েছো, যদি মাইটোসিস পড়ে এসেছে, যদি না পড়ে আমি এটা মুছছি। দেখো টেট্রাড কী করে গঠন করে। ধরো এইটা মায়ের ক্রোমোজোমটা এরকম টেট্রাড তৈরি করবে, আর ঠিক বাবারটাও যেটা এসে গেছে, মানে ওরা ক্রোমাটিডগুলো ছেড়ে গিয়েছে। মাইটোসিসে বলেছি ক্রোমাটিডগুলো ছাড়ে, এটাকে সেন্ট্রোমিয়ার বলে। মায়ের ক্রোমোজোমের সেন্ট্রোজোম, লাল এখানে স্টপ দিয়ে ফেলছি আমি। আর বাবার ক্রোমোজোমটাও এরকম পাশে, ওরাও এইটা একটা সমস্ত, এটা সাইন্যাপসিস হয়েছে এর মধ্যে। এখানে তাহলে কী আছে? সাইন্যাপটিক্যাল কমপ্লেক্স। এই যে তাহলে মানে টেট্রাড মানে 4, ট্রাই মানে 3, মানে এদেরকে চারটা দেখাইছি এবারে পরপর। এইটাই টেট্রাড বা বাইভ্যালেন্ট বলে এটাকে। এটাও তৈরি হয় এইখানেই। তাহলে এখানে টেট্রাড তৈরি হয়েছে। টেট্রাড ভাষাটা তোমার শর্ট কোশ্চেনে থাকে। টেট্রাড কোন দশায় হয় বলো? টেট্রাড কোন দশায় সৃষ্টি হলো? বাইভ্যালেন্ট ক্রোমোজোম মানেই টেট্রাড, সব জাইগোটিন দশাটা অত ক্লিয়ার দেখা যায় না, এগুলো দেখো আবজা দেখা যায় অনুবীক্ষণে। ঠিক আছে, সুস্পষ্ট দেখা যায় না, সুস্পষ্ট হচ্ছে এখনও, কিন্তু নিউক্লিয়াসটা ঘন হয়েছে। এইটা মনে রাখবে, আমি বলেছিলাম না এখানে ক্রোমোজোমগুলো ঘনীভবন হচ্ছে, ঘনীভবন চলছেই। মানে যত আগাইছে জাইগোটিনে আস্তে আস্তে ঘনীভবনটা বেশি হচ্ছে। তাহলে বলো জাইগোটিনে কী হয়? জাইগোটিনে কিন্তু কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ কাজ হয়। একটা সাইন্যাপসিস হলো,
জোড় বাঁধার পদ্ধতি কি সাইনেপসিস বলে। সাইনেপটিক্যাল কমপ্লেক্স তৈরি হইল, মায়ের ক্রোমোজোমগুলোও একটু ক্রোমাটিডগুলো বিচ্ছিন্ন হইলো, বাবার লব, ফলে 4 হয়ে গেল। এগুলাকে ক্রোমাটিড বলা হচ্ছে তখন। এইটা মায়ের ক্রোমোজোম পুরাটা, কালো পাটটা পুরাটা ক্রোমোজোম, কিন্তু সেন্ট্রোমিয়ার থাকে আমি বলেছি আগের ক্লাসে। তুমি যদি না আগের ক্লাস দেখিছো তাহলে মিওসিস বন্ধ করে দাও। মিওসিস ক্লাস দেখা যাবে না যদি মাইটোসিস না বুঝিছো। আগে তুমি মাইটোসিস পড়ো, না মিওসিস পড়াটা তুমি মাথা খারাপ করো না, পাগলামি করবে এটা। হয় মিওসিস, আমি ধরে নিচ্ছি মাইটোসিস তোমাদের পড়া আছে সবাই, নাহলে তুমি 3 ভাঙা লোহা ভাঙা রাজ পাবে এখানে, ঠিক আছে। এইটা হচ্ছে ক্রোমাটিড, কিন্তু একসাথে এটাকে কি বলবো, পুরাটাকে ক্রোমোজোম। এটা মায়ের ক্রোমোজোম, এটা বাবার ক্রোমোজোম। এই পুরা সিস্টেমটাকে বলে টেট্রাড। শুধু মায়েরটাকে বা বাবারটাকে না, পুরা মা বাবা মিলে যে কমপ্লেক্সটা তৈরি হয়েছে সেই কমপ্লেক্সের সিস্টেমটাকে টেট্রাড বলা হচ্ছে। টেট্রাড মানে 4, টেট্রা মানেই 4, কথা বুঝো। ট্রাই মানে 3, বাই মানে 2, জানো তো। আগেবার দেখো বাইভ্যালেন্ট হয়েছিল। বাইভ্যালেন্ট মানে কি, জোড় বেঁধেছিল। বাই মানে 2, দুটা এই তখন তো ক্রোমোজোম, তখন তো টেট্রাড গঠন করে নাই। মানে কখন টেট্রাড গঠন করলে বলো তো, জাইগোটিনের শেষে। টেট্রাড হয়েছে মানে জাইগোটিন শেষ, তুমি ধরে নেবে। তাহলে জাইগোটিন শেষ হয়ে গেলো। জাইগোটিন কিন্তু একটা ছোটো দশা, বাস। তাহলে আমি 2টা উপদশা পড়লাম, সাথে সাথে ছবি এঁকে যাবে তুমি। ছবিটা খুব ইম্পর্টেন্ট, আর ছোট ছোট করে কমা দিয়ে বিবরণ দেবার দরকার নেই। চলো এবার আমরা 3 নম্বর উপদশা পড়ছি, পেকাইটিন, খুব ইম্পর্টেন্ট। এখন আমরা কোনটা পড়ছি, পেকাইটিন ভিভিআই। দেখো পেকাইটিনের শুরুতে এই নিউক্লিয়াস, এই মায়ের ক্রোমোজোম। আমি শুধু একটাই দেখাচ্ছি, এমনি হাজার হাজার ক্রোমোজোম হয়েছে, কথা বুঝে এসছো। এই বাবার ক্রোমোজোম, টেট্রাডটা স্পষ্ট দেখা যাবে। প্রথম বৈশিষ্ট্য ইয়ার, টেট্রাড স্পষ্ট দেখা যাবে। টেট্রাড স্পষ্ট, টেট্রাড মানে নিশ্চয়ই বুঝিয়েছ। এই যে পুরা সিস্টেমটা পুরা স্পষ্ট, সাইনেপটিক্যাল কমপ্লেক্স আছে, আরও ঘরে মানে ঘন হচ্ছে আর আস্তে আস্তে। এইবারে ইয়াদের মধ্যে একটা ক্রসিং ওভার হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে বলবে ক্রসিং ওভার কোথায় হয়, কোন দশায় ক্রসিং ওভার হচ্ছে, বলো ক্রসিং ওভার কোন দশায় হচ্ছে, পেকাইটিন। এইটাই খুব ইম্পর্টেন্ট। মিওসিস সেল ডিভিশনের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ক্রসিং ওভার। শোনো কি হয়, ছবিতে দেখো। এই ক্রোমোজোম দুটাকে একত্রে বলে সিস্টার ক্রোমোজোম, মানে মায়ের বটে দুটাই, আর বাবারও 2টা আছে, কথাটা বোঝার চেষ্টা করো। মানে ক্রোমাটিডগুলা, এইগুলাকে বলে সিস্টার ক্রোমাটিড। তাহলে বলো এইটার সাপেক্ষে, এই কালোটার সাপেক্ষে লালটাকে কি বলা হবে, নন সিস্টার। আর নিজের দুটাকে কি বলা হয়, নিজের 2টা ক্রোমাটিডকে সিস্টার। মায়ের 2টা সিস্টার, বাবার 2টাও নিজেদের সিস্টার, কিন্তু বাবার আর মায়েরটা নন সিস্টার, ভিতরের দিকেরটা। শুনো এইটা, এবারে এই কোষটা, এটা আমি মুছছি। এই নিউক্লিয়াসটা 23টা সেট এমনি হয়ে আছে, কথা বুঝবে তুমি, কল্পনা করবে। 23টা বিভিন্ন আকৃতির, একই আকৃতির হবে না। এই 2টা সমস্ত আরও ধরো লম্বাটার সঙ্গে হয়েছে, আঙুলের সঙ্গে, চোখের সঙ্গে, লিভারেরটা, মলাশয়ের যে ক্রোমোজোমটা, মলাশয়ের বৈশিষ্ট্য, মলাশয়টাকে দেখে, সেই মলাশয়ের ক্রোমোজোম মলাশয়ে জোড় বেঁধেছে। XXYYও জোড় বেঁধেছে, যেটা জনন কোষ সৃষ্টি করে, কথা বুঝছো, ওইটাও জোড় বেঁধেছে, সবাই জোড় বেঁধেছে 23 জোড়ায়। এইবারে শুনো ক্রসিং ওভারটা কী জিনিস, দেখো আমি বড় করে দেখাচ্ছি। এইটা একটু প্যাঁচ করো, আর এইটা বাবারটা, এই যে দেখো জয়েন্ট হয়ে গেছে, এইখানে কালো লাল, এইখানে ওদের এইটাই ক্রসিং ওভার। একে ক্রস করেছি, এইদিকে চলে গেছে, উপরে এদিকে চলে গেছে, ক্রসিং গেছে। কথাটা বুঝে পাচ্ছ, এদের মধ্যে ক্রসিং ওভার হচ্ছে, এরকম ক্রসিং ওভার হচ্ছে। মায়ের ক্রোমোজোম আর বাবার ক্রোমোজোমের মধ্যে জোড় বেঁধেছে, কাছে এসেছিল, এখন তো জোড় হয় না, এবার একদম জোড় বেঁধে গেছে, ক্রস হয়ে গেছে, একটার সঙ্গে একটা টাচ পাইছে, দেহাংশের বিনিময় করছে। এইখানে একটা এনজাইম সাহায্য করে এটা করতে, এই এনজাইমটার নাম লিখবে, এই এনজাইমটার নাম রিকম্বিনেজ। যেমন আগে সাইনেপটিক্যাল কমপ্লেক্স ছিল, ওইটা তো এখনও আছে, রিকম্বিনেজ লাস্ট স্টেজ থাকলে এনজাইম। এই এনজাইমটা ইয়াদের মধ্যে দেহাংশের বিনিময় হয়। কি হয়, দেহাংশের ইয়ার কিছু বৈশিষ্ট্য ইয়ার দেহে যায়, ইয়ার কিছু বৈশিষ্ট্য ইয়ার দেহে যায়। কথা বুঝে আসছে না বুঝে আসছে, দেহাংশের বিনিময় হচ্ছে। আরও অনেক জায়গায় হইতে পারে, এইটা এক জায়গায় লয়, কথা বুঝে আসছে। ধরো আমি দেখাচ্ছি এক জায়গায় ক্রসিং ওভারটা, আরও এইখানে হয়েছে, ধরো আরও এইখানে হয়েছে ক্রসিং ওভার,
দেহাংশের বিনিময় চলছে, কোন ক্রোমোজোমের মধ্যে হচ্ছে এটা? নন সিস্টার। আর মাইটোসিসের দেহাংশের বিনিময় হইতেছিল মাইটোসিসও, কিন্তু সিস্টারের মধ্যে হইতেছিল। মাইটোসিস তো ছিল না, সিস্টার ক্রোমোজোমগুলোই ভাগ হচ্ছিল। এরকম ঘটনা ঘটে নাই যে পিতৃ ক্রোমোজোম মাতৃ ক্রোমোজোম ক্রোমোজোমগুলো জোড় বাঁধে নাই। আর মাইটোসিসের ক্রোমোজোমগুলোর মধ্যে ক্রোমাটিডগুলোর মধ্যে হয়েছিল। তুমি বুঝবি, মাইটোসিসের প্রতিটা 46টা ক্রোমোজোমে এই ঘটনাটা ঘটছিল, কিন্তু এখানে 23 সেট হচ্ছে। এটা ক্রোমোজোম, এটা ক্রোমোজোম। এখানে যা ঘটছে ক্রোমোজোমের মধ্যে ঘটছে, পিতৃ ক্রোমোজোম আর মাতৃ ক্রোমোজোমের মধ্যে। ওইখানে নিজের নিজের প্রতিটা ক্রোমোজোমে হইতেছিল। কোথায়? মাইটোসিসে। তাহলে ক্রসিং ওভার ঘটছে, ওইখানে ক্রসিং ওভার হয়ও নাই, ক্রসিং ওভার বলা যাবে না। ওইটা ক্রসিং ওভার, ক্রস কোথায়? একই ক্রোমোজোম হইতেছিল, একই ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো জোড় বাঁধছিল। তো ওইখানে তো সব সিস্টার ক্রোমোজোমের মধ্যে হইতেছিল। আর এখানে কোন ক্রোমোজোমের মধ্যে হচ্ছে? দেহাংশের বিনিময় নন সিস্টার। কথা বুঝছো? মানে এখানে এইরকম সেট 23টাতে হচ্ছে, আর ওইখানে 46টাতে নিজেদের মধ্যে হইতেছিল। ক্রোমোজোমগুলো ছাড়িছিল, ক্রোমাটিডগুলো তার মধ্যে জোড় বেঁধেছিল। কথা বুঝছো? সিস্টার ক্রোমাটিডগুলো এখানে জোড় বেঁধেছিল, বাবারগুলো আলাদা, মায়েরগুলো আলাদা জোড় বাঁধছিল। কথা বুঝছো? এইটুকু তুমি বুঝতে পারি যে যদি সিস্টার নন সিস্টার, তাহলে বিরাট ব্যাপার। এখানে নন সিস্টার ক্রোমোজোমগুলোর মধ্যে ক্রসিং ওভার হচ্ছে। ওইখানে প্রতিটা সিস্টার, মানে ওইখানে 46টার মধ্যে 46টা ক্রোমোজোমই ভেঙেছিল, এখানে অমনি ভাঙে না। এখানে ক্রোমোজোমগুলো শুধু দেহাংশের বিনিময় হচ্ছে, এটাই ক্রসিং ওভার। রিকম্বিনাল নডিউল তৈরি করছে, এই এলাকাটাকে রিকম্বিন নডিউল বলে। এই যে তৈরি করলে এটাকে রিকম্বিন নডিউল বলে। রিকম্বিনেজ উৎসেচকের সাহায্যে যেটা দেহাংশের বিনিময় হচ্ছে, ওইটাকে রিকম্বিনেজ নডিউল, মানে ওই যেটা ফুলা ভাব এসছে, ওটাকে রিকম্বিনেজ নডিউল বলে। এখানে পুনঃসংযোগ হচ্ছে, পুনঃসংযোগ হচ্ছে মানে ইয়ার কিছু পার্ট ইয়ার দিয়ে চলে গেছে, ইয়ার কিছু পার্ট ইয়ার দিয়ে চলে গেছে কিছুক্ষণ পর। কথাটা বুঝতে পারছো? ইয়ার কিছু পার্ট ইয়ার দিয়ে চলে গেছে, ইয়ার কিছু পার্ট ইয়ার দিকে চলে গেছে। এই সব কাজগুলা প্যাকাইটিনে হচ্ছে, এবং প্যাকাইটিন সব থেকে অনেকক্ষণ ধরে হয়। এটা সব থেকে বড় উপদশা প্রোফেজোয়ানের। এখন কি চলছে আমার পড়া? প্রোফেজোয়ান। প্রোফেজোয়ানই শেষ হয় নাই, মানে মিওসিস ওয়ান চলছে। মিওসিস ওয়ানের কোন উপদশা চলছে? প্রোফেজোয়ান। প্রোফেজোয়ানের কোন উপদশা চলছে? উপদশা বলছে, এলা উপদশা লয়। প্রোফেজটা তো দশা, এটা প্রোফেজেরই ভাগ, প্রোফেজোয়ানেরই উপদশা। কথা বুঝে এসছো? ওকে, এবার শোনো, এইবার আমরা পড়ব ডিপ্লোটিন। শোনো, ডিপ্লোটিনের মধ্যে সাইন্যাপটিক্যাল কমপ্লেক্সটা ভাঙে, অর্থাৎ দেখো ইয়ারা জোড় বাইন্দি ক্রসিং ওভার হয়ে আছে। ব্যাপারটা বুঝতে হবে, ক্রসিং ওভার হয়ে আছে। ধরো কিছু ইয়ার মধ্যে কিছু লাল পার্ট চলে গেছে, আর লালের মধ্যেও কিছু কি পার্ট চলে গেছে, কিছু কি পার্ট চলে গেছে, কালো পার্ট চলে গেছে। মানে ইয়ার কিছু জিন এখানে চলে গেছে, ইয়ার কিছু জিন এখানে। এখনও ক্রসিং ওভার কোথাও কোথাও হয়েও আছে। কথা বুঝছো? ক্রসিং ওভার চলছে, এরকম কিছু হয়ে গেছে, কিছু চলছে, এরকম ব্যাপার বুঝছো? তখন এই সাইন্যাপটিক্যাল কমপ্লেক্স যেটা ওরা কাছাকাছি এনেছিল, সাইন্যাপসিস হয়েছিল কখন? জাইগোটিনে। সেইটা আস্তে আস্তে সাইন্যাপটিক্যাল কমপ্লেক্সটা আসতে পারে এবারে এবারে হালকা আজকে লঘু হয়েছে, মানে হালকা হয়েছে। তার মানে ইয়ারাও আস্তে আস্তে ছাড়িয়ে যাবে এবারে। এই প্রথম এইটা হচ্ছে সাইন্যাপটিক্যাল কমপ্লেক্সের ভাঙন। এই সাইন্যাপটিক্যাল কমপ্লেক্সের ভাঙন হলেই সাইন্যাপটিক্যাল কমপ্লেক্স ভাঙছে, তার মানে ইয়ারা আস্তে আস্তে এবারে যে কারণে আকর্ষণটা কাজ ছিল সাইন্যাপটিক্যাল কমপ্লেক্সের জন্যই তো সাইন্যাপসিস হয়েছিল। এবারে নিশ্চয়ই সাইন্যাপটিক্যাল কমপ্লেক্স যদি ভেঙে যায়, তাহলে ইয়ারা নিজেরা বিচ্ছিন্ন হবে। কিন্তু এখন লটকে আছে, লটকে আছে তো, লটকে তো আছে। কথা বুঝো, লটকে তো আছে, এক্স আকৃতির লটকে আছে না? এই যে লটকে আছে একটা কালো ক্রোমোজোম আর একটা, এই যে এই জায়গাটা ধ্যান দেবে তুমি। ধরো এই কালো ক্রোমোজোম আর লাল ক্রোমোজোম অল্প লটকে আছে। এই যে এক্স আকৃতির গঠনটা করছে, এক্স আকৃতির, এই যে দেখো একটা কালো ক্রোমোজোম, এটাকে আমি জুম করছি, একটা কালো ক্রোমোজোম আর একটা লাল ক্রোমোজোম, পিতৃ ক্রোমোজোম মাতৃ ক্রোমোজোম। এটা সেন্ট্রোমিয়ার না, এই জায়গাটাকে আমি জুম করেছি। তাহলে এটা এক্স আকৃতি হচ্ছে, দেখো এক্স আকৃতি। এইটাকেই বলে কাইজামাটা। এই কাইজামাটা তাহলে কোথায় দশা হয়েছে বলো? কাইজামাটা কখন গঠন হচ্ছে? ডিপ্লোটিন দশায়, মনে রাখবে। কী গঠন করছে? কাইজামাটা। শোনো, এবারে দেখবে এরকম ধরো, ধরো আমার আঙুলটা, এই কাইজামাটা গঠন করেছে। এই যে কাইজামাটা গঠন করেছে, এটা আস্তে 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 ছাড়িয়ে যায়, পেছন দিকে যায়, এরকম হয়। ধরো এইখানে কাইজামাটা ছিল, আস্তে আস্তে কাইজামাটা কোন দিকে চলে যাবে? শেষের দিকে। ছবি আসছে, হাতটা আসছে, এরকম কাইজামাটা চলে যাবে শেষের দিকে, মানে ধারের দিকে চলে যাবে কাইজামাটা, মানে ছাড়ছে। আর সাইন্যাপটিক্যাল কমপ্লেক্সটা তো নাই আর।
যত সাইনোপটিক্যাল কমপ্লেক্সটা লুজ হয়েছে তখন এইটাও আস্তে আস্তে কোন দিকে চলে গিয়েছে, নিচের দিকে আমি চালাচ্ছি, এইটা আস্তে আস্তে এরকম এরকম নিচের দিকে চলে গেছে। ছবি ছবি বুঝলে বুঝে যাবে, আরও নিচের দিকে চলে যাবে। এইটা মাঝে ছিল, দেখো নিচের দিকে যাচ্ছি, এই কাইজামাটাটা আস্তে আস্তে নিচের দিকে। আর কাইজামাটা একটা না, কাইজামাটা 2-3টা জায়গায় থাকতে পারে। যেখানে ক্রসিং ওভার হয়েছিল সেইখানটা একটু টাচ আছে এই বাদে এখনও, সেইটাই কাইজামাটা। ক্রসিং ওভার তো হয়ে গেছে প্যাকাইটিনে, পুনঃসংযোগ হয়ে গেছে, দেহাংশের বিনিময় হয়ে গেছে ওইখানে, কিন্তু ওইটা লটকে আছে এখনও, কাইজামাটা তৈরি করে আছে। এই কাইজামাটা আস্তে আস্তে প্রান্তের দিকে চলে যাচ্ছে, এইটাই তোমাকে। আর বললাম বাচ্চা মেয়ের, আমি বলেছিলাম না বাচ্চা মেয়ের মায়ের গর্ভ হয়ে যায়, বাচ্চা মেয়ের এই পর্যন্ত হয়েই যায় ডিপ্লোটিন তক্ষ প্রতিটা কোষে। 3 মাসের বেবি, মানে 3 মাসেরও বলি মনে হয় জন্মই হয়নি তখন, মায়ের গর্ভে 3 মাস হয়েছে, মায়ের গর্ভে 3 মাস হয়েছে তখনই ওর মধ্যে ডিপ্লোটিন হয়েই যায় মেয়েদের, এবং অ্যারেস্ট হয়ে থাকে। এইটা আর আগায় নেই, ডিপ্লোটিন অবস্থাতেই থেকে যায় কোষগুলো। কোন কোষগুলো? সব কোষগুলো কি ওর জনন কোষগুলো। মেয়েদের জন্য, মেয়েদের ক্ষেত্রে এটা হয়, ছেলেদের হয় না। ছেলেদের ক্ষেত্রে 12 বছরই শুরু হয় মিওসিস, জনন কোষগুলোতে মিওসিস শুরু হয় 12 বছর থেকে। মেয়েদের জনন কোষে জাইগোট সৃষ্টির পর থেকেই প্রথম 3-4 মাসের মধ্যে, 7-8 মাসের মধ্যে এটা অ্যারেস্ট হয়ে অনেক বছর পর্যন্ত থেকে যায়, ডিপ্লোটিন দশাটা স্টপ হয়ে যায়। মানে 3 বছরের যদি মেয়েদের ডিপ্লোটিন পর্যন্ত হয়ে আছে জনন কোষে, কিন্তু বাকি আগায় নেই আর, মানে ডিম্বাণু তৈরি হচ্ছে না। কথা বুঝো, ডিম্বাণু তৈরি হোক তো এই দুটা দশা শেষ হোক, তবে ডিপ্লোটিনে অ্যারেস্ট হয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট, এনসাইটিতে দিয়ে আছে। এবারে ডায়াকাইনেসিস শুনো। এই যে কাইজামাটা একদম লাস্ট প্রান্তে চলে গেছে, দেখো এই যে কাইজামাটা একদম লাস্ট প্রান্তে চলে গেছে, মানে এবারে ছাড়বে কে এই দুটো লাস্ট প্রান্তে যাওয়াটাকেই বলে ডায়াকাইনেসিস, ছাড়ে নাই কিন্তু। কাইজামাটাটা আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে, এইটাকেই কি বলে? ডায়াকাইনেসিস, প্রান্তীয় গমন। আর ক্রোমোজোম কিন্তু এই সময় খুব ভালো দেখা যাবে। যদি বলে ল্যাপটোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনেসিস, সবসময় ক্রোমোজোমটা কোথায় ভালো দেখায় সব দিকে? আমি বলছি যত আগাইছে তত ক্রোমোজোম স্পষ্ট হচ্ছে, এটা আরও পুরা চড়ক দেখাবে। মানে কাইজামাটাটা একদম শেষের দিকে চলে গিয়েছে, কথা বুঝে আসছো? একটা কাইজামাটা আমি দেখাচ্ছি, এটা মায়ের ক্রোমোজোম। এই যে দেখো বাবার ক্রোমোজোমের কাইজামাটা তৈরি করেছে। কাইজামাটা কোন দিকে চলে গেছে? একদম কাইজামাটা কোন দিকে চলে গেছে? কাইজামাটা বুঝেছি তো, কাইজামাটা বুঝলেই সব বুঝে যাবে। বাস এইটা শেষের দিকে দেখো একটু কাইজামাটা লেগে আছে। হালাকি বাবার মধ্যে কালো ক্রোমোজোম ঢুকে গেছে, বাবার ক্রোমোজোমে কালো পার্ট ঢুকে গেছে, মায়ের ক্রোমোজোমে লাল পার্ট ঢুকে গেছে। ক্রসিং ওভার তো হয়ে গেছে আগেই, কিন্তু কাইজামাটা যেটা মানে যেটা ওরা ক্রসিং ওভার হয়েছিল সেই জায়গাটা আস্তে আস্তে ধারের দিকে যাচ্ছে। এই ধারের দিকে যাওয়াটাই হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস সব থেকে ছোটো দশা। এই 5টা দশা বলছি উপদশা, এই 5টা উপদশার মধ্যে সব থেকে বড় প্যাকাইটিন, আর সব থেকে ছোটো কোনটা? ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে তুমি দেখে কোনটা দেখে বুঝবে কাইজামাটা আস্তে আস্তে ধারের দিকে যাচ্ছে, তখন বুঝবে। আর সব থেকে স্পষ্ট দেখাচ্ছে ক্রোমোজোম এইবার নিউক্লিয়াসের মধ্যে, তখন তুমি বুঝবে ডায়াকাইনেসিস চলছে। এই গেল ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিসের ডিটেলস বিবরণ। উল্টাপাল্টা তথ্য নয়, একদম নিখুঁত তথ্য তোমার। কাইজামাটা কোথায় গঠন হয়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বলো কোথায়? ডিপ্লোটিনে। কাইজামাটা প্রান্তের দিকে চলতে শুরু করে কোন দিকে? ডায়াকাইনেসিস। ক্রসিং ওভার কোন দশায় হয়? প্যাকাইটিন। প্যাকাইটিনই সব হচ্ছে। যদি বলে সাইনোপটিক্যাল কমপ্লেক্সের ভাঙন কখন শুরু হয়? ডিপ্লোটিনে। ভাঙন শুরু হয়েছিল ওইখানেই। যদি বলে সাইনোপটিক্যাল কমপ্লেক্সের আবির্ভাব কখন হয়? জাইগোটিন। জাইগোটিন খুব ইম্পর্টেন্ট। জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন। ল্যাপটোটিন এমন কিছু খাস লয়, আর ডায়াকাইনেসিস এমন কিছু খাপলো। মাঝের 3টা তুমি পার্থক্য করো। সাইন্যাপসিস তৈরি হয়, টেট্রাড তৈরি হয় কখন? সাইনোপটিক্যাল কমপ্লেক্স তৈরি হয় সব জাইগোটিনে। জাইগোটিন ছোটো দশা হতে পারে, খুব ইম্পর্টেন্ট। সব থেকে বেশি তথ্য তো জাইগোটিনই আছে। জাইগোটিন মানে জোড়, এইটা মনে রাখবে। জাইগোটিনের কোড হচ্ছে বর্গীয় জাত জোড়, জোড় বাঁধার পদ্ধতি। মানে সাইন্যাপসিস হচ্ছে। ক্রসিং ওভার কোথায় হয়? ক্রসিং ওভার তো প্যাকাইটিনে হচ্ছে। ক্রসিং ওভার তুমি তো ওইখানেই ভুল করছো, জোড় বেঁধে রেডি আছে, ক্রসিং ওভার হচ্ছে না। টেট্রাড গঠন হয়ে রেডি আছে, কিন্তু ক্রসিং ওভার হয় না। ক্রসিং ওভার হচ্ছে প্যাকাইটিনে, কথা বুঝো? ক্রসিং ওভার হচ্ছে রিকম্বিনেজ তৈরি হচ্ছে, রিকম্বিনেজ এনজাইম সাহায্য করছে, রিকম্বিনেজ নডিউল করছে, পুনঃস্থাপন হচ্ছে, পুনঃসংযোগ হচ্ছে, দেহাংশের বিনিময় হচ্ছে, সব হচ্ছে ক্রসিং ওভারে। ক্রসিং ওভার মানেই প্যাকাইটিন। এইবার কিন্তু কাইজামাটা গঠন করছে কখন? ক্রসিং ওভার হয়ে যাওয়ার পরে ওইভাবে ছাড়ছে আস্তে আস্তে ওরা। এখন তো খুব কাছাকাছি ছিল সব জায়গাগুলো, কথা বুঝছো? অনেক জায়গায় ক্রসিং ওভার হয়েছে। একটা জিনের একটা জায়গায় আমি দেখাইছি তোমাকে, হাজার হাজার জায়গায় ক্রোমোজোম নন সিস্টারগুলোতে ক্রসিং ওভার হয়েছে।
আমি একটা জাস্ট দেখাচ্ছি, কিন্তু ক্রসিং ওভারগুলো যখন দূরে সরছে, কমপ্লেক্স ভাঙছে যখন, তখন কাইজামাটা তৈরি হচ্ছে। মানে দূরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ক্রসিং ওভার যেখানে হয়েছিল সেখানটা একটু লটকি থাকছে, তখন এক্সের মতন দেখাচ্ছে। বুঝছো ব্যাপারটা? তার আগে এক্স হয় না, তার আগে পুরো মিলে গেছিলো হয়ে গেল, অনেক জায়গায় মিলে গেছিলো। ক্রসিং ওভার যখন হচ্ছে তখন অনেক জায়গায় এরকম, তখন কাইজামাটা তৈরি হচ্ছে না, তখন তো সাইনেপটিক্যাল কমপ্লেক্স আছে, তখন ওদেরকে কাছে আনছে, তখন ওদের আকর্ষণ হচ্ছে। কিন্তু যেই সাইনেপটিক্যাল কমপ্লেক্স ওইটা আঠা বটে, ওইটা যখন ভাঙিয়ে দিচ্ছে কোথায়, ডিপ্লোটিন দশায়, ডিপ্লোটিন উপদশা, আমি দশা বলে ফেলছি, তুমি উপদশা ভাববে, প্রোফেজ তো দশা, কথা বুঝছো? তো তখন কাইজামাটা মানে ওরা বিকর্ষণ হয়ে গেছে শুধু, কিন্তু তখনও কোনো জায়গায় লটকে আছে। আরে তুমি কিন্তু সাইন্যাপসে লটকে নাই, সাইন্যাপস দুটো আলাদা, এইটা সাইন্যাপসের সঙ্গে কোনো ট্রেস নাই এখানে, তুমি ভুল করেও সাইন্যাপস ভাবো না, সাইন্যাপস মাইটোসিসে ছিল। এখানে নিজেদের মধ্যে ক্রসিং হওয়ার জায়গাগুলো তো শুধু লটকে আছে, কোন উৎসেচকের প্রভাবে? সাইনাপটিক্যাল কমপ্লেক্স। আর দেয়াংশের বিনিময় কে করলো? রিকম্বিনেজ। দেয়াংশের বিনিময় হলেও কোন উৎসেচকের দ্বারা? দুটো উৎসেচক খুব ইম্পর্টেন্ট। সাইনাপটিক্যাল কমপ্লেক্স একটা উৎসেচকই বটে, আর রিকম্বিনেজ উৎসেচকের জন্য ক্রসিং ওভার হয়েছে, সেটা প্যাকাইটিনে। এইটা যদি তুমি আয়ত্ত করতে পারিছ, লাইফ সায়েন্সে একটা ধাপ তোমার রেডি হয়ে গেল, একটা ধাপ। লাইফ সায়েন্সের একটা প্রমোশন হলো, তোমার ব্রেনের একটা লাইফ সায়েন্স শিখার প্রমোশন তৈরি হয়ে গেল। এটা 8 ক্লাসের স্টুডেন্টরা পড়া দরকার আমার মতে বলে। 10 তো বহুত দেরি হচ্ছে, 10-এর সিলেবাসে নাই, সিলেবাসে কোশ্চেন তো দিচ্ছে। যারা জীবনবিজ্ঞান মানে শিক্ষকও বলবো না, যারা জীবনবিজ্ঞান সিলেবাস তৈরি করে, তারা জানে এটার কত বড় গুরুত্ব। শিক্ষাবিদ যারা, মিওসিস সেল ডিভিশন একটা দিক, জীবনবিজ্ঞানের আর এক ধাপ। তুমি অন্য কিছু পড়তে পারবে এটা পড়ার পর, নাহলে তুমি অন্য কিছু টিনি ভাঙা লোহার ভাঙা রাজ পাবে। অবশ্যই মাইটোসিস এর আগে কিন্তু পড়ে আসতে হবে। ওকে, এবার আমরা মেটাফেজ 1 বলবো। দেখো মেটাফেজ 1 একটু বলছি, কারণ আছে, এটা আমি মুছে দিচ্ছি। এবারে প্রোফেজ 1-এর সব শেষ হয়ে গেল, তাহলে কী হয়ে আছে বুঝতে পারিছ। এবার আমরা পড়ব মেটাফেজ 1। আর বেশিক্ষণ লাগবে না, ক্লাসটা 5 মিনিট, আসল ক্লাসটা হয়ে গেছে। প্রোফেজ 1টাই ম্যান, বাকি মিওসিস সেল ডিভিশন 90% প্রোফেজ 1 বুঝতে হবে, 10% বাকিটা। মেটাফেজ 1 আর কিছু না। মেটাফেজ 1 শুনো, বলো নিউক্লিয়াসটা কী অবস্থায় আছে এখন? কী অবস্থায় আছে? এই যে মায়ের ক্রোমোজোম, কাইজামাটা লাস্টে অল্প লটকে আছে, কথা বুঝছো? কাইজামাটা কোথায় লটকে আছে? অল্প লাস্টে একটা। এইগুলা কিসের জোর বটে? দুটা। হালাকি ইয়াদের দেহাংশের বিনিময় হয়েছে, কালোর মধ্যে লালের মধ্যে কালো চলে গেছে, কালোর মধ্যে ক্রসিং ওভার হওয়া মাল সব, কালোর মধ্যে লাল চলে গেছে, কথা বুঝছো? সবার মধ্যে ক্রসিং ওভার হয়ে আছে। এই প্রতিটা জোড় এমনি 23 জোড়া আছে, সব কোথায় চলে যাবে? নিরক্ষীয় তলে। আর এখানে বেমতন্তু তৈরি হবে প্রাণীকোষ, এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেমতন্তু মাইক্রোটিবিউল থেকে তৈরি হবে, এখানে বেমতন্তু তৈরি হবে। আর প্রত্যেকটা ক্রোমোজোম এইগুলা একদম মাঝে মাঝে লটকে যাবে, কথা বুঝে আসছো? প্রত্যেকটা ক্রোমোজোম মাঝখানে চলে আসবে, এটাই মেটাফেজ 1। এই সময় সব থেকে ভালো ক্রোমোজোমগুলো দেখা যায় মেটাফেজ 1। ওইখানেও এটা মাইটোসিসও মিওসিসও একই, নিরক্ষীয় তলে ওইখানেও ছিল, এইখানেও। কিন্তু তফাৎ বুঝো, ওইখানে একটি ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো লটকে ছিল নিজের। এইখানে কিন্তু 23 জোড়া লটকে আছে, ওইখানে 46টা ছিল। ওইখানে টায়ের কেস, এখানে জোড়ার কেস। এবার শোনো, এনাফেজ 1, এনাফেজ মানে আলাদা, কিন্তু এনাফেজ 1 এখানে মায়োসিসের পড়েছে। শুনো এবারে, আগেবারে কী হয়েছিল, এই তফাৎটা খুব ইম্পর্টেন্ট। এইখানে মাইটোসিস আর মিওসিসের একটা বিরাট বড় তফাৎ আছে। কথাই বললাম, এনাফেজ 1-এ দেখো, লেখা কোনো না লিখে বোঝার চেষ্টা করো। এইখানটা তুমি জীবন গেলেও বুঝতে পারবে না। এইখানটা যদি তুমি বুঝে গেছো, আর একটা এইখানে আমি দেখেছি 99% স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, এইখানটাতে ভুলটা করে এনাফেজ 1-এ। বলো মাইটোসিসের ক্ষেত্রে এনাফেজে কী হয়েছিল? নিরক্ষীয় তলে সজ্জিত ছিল। আমি এখন প্রাণীকোষে দেখাচ্ছি, এই ক্রোমোজোম আর এই ক্রোমোজোম, বা বাবার ক্রোমোজোম আর বাবার ক্রোমোজোম, কথা বোঝা আসছে? এইগুলা যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন এইটাকে ক্রোমাটিড বলা হয়। এলা তো ক্রোমাটিড, কিন্তু ইয়ার ক্ষেত্রে ওইরকম হয় না। ইয়ার ক্ষেত্রে দেখো, এইটা একটা পিতৃ ক্রোমোজোম, আর লটকে আছে কোথায়? একটু লটকে আছে কাইজামাটা পজিশনে, এই যে মাতৃ ক্রোমোজোম, এই পিতৃ আর মাতৃ। এইখানে এই পুরা জোড়াটা যাচ্ছে, কথার বুঝো। এইদিকে 23টা গেল, এইদিকে কটা গেল? 23টা। এইখানেই তুমি অর্ধেক জিনিস ক্রোমোজোমে বুঝবে, বোঝা গেল? তাহলে বলো এদিকে কটা যাচ্ছে? এই কালো পাটটা উপরে চলে গেছে,
হালাকে কালো পাটটার মধ্যে একটু লাল পাট ঢুকে আছে, ক্রসিং ওভার হয়েছে তো। আর লালের মধ্যেও কি ঢুকে আছে? কালো পাট। বলো এই দুটা কি, তার মানে এইদিকে কটা ক্রোমোজোম যাবে? 23টা। এইদিকে কটা যাবে? এখানে কি হয়েছিল কেসটা বলুন? বলে এদিকে কটা ক্রোমোজোম ছিল? মাইটোসিস। এটা মাইটোসিস কথা তোমাকে মনে করাচ্ছে আমি ঘুরিয়ে। এনাফেজ দশার পার্থক্যটা যদি বুঝে যাও তাহলে মাইটোসিস আর মিওসিসের আসল পার্থক্য তুমি বুঝে যাবে। বলে এখানে কটা ক্রোমোজোম গিয়েছিল? 46টা। 46টা ক্রোমোজোমই তো টুকরা টুকরা হয়ে গেছে। এখানে 46টা, এখানেও 46টা। এখানে কিন্তু এখানে 23 গেল, এখানে ক্রোমোজোমীয় চলন আর এটা ক্রোমাটিডীয় চলন। হালাকে বইয়ে ওইখানেও ক্রোমোজোম চলন লেখা থাকে। এনাফেজ মানে আলাদা। কিসের চলন লক্ষ্য করা যায়? অ্যাস্টার রশ্মি বরাবর সেই কয়লা টলিগুলো যায় যেমন তারে, তেমনি সিক কাইনেটিকার ধরে আছে। কয়লা টলিগুলো যেমন যায় ঠিক তেমনি তার দিয়ে, এটা তারের মতন ওদিকে চলবে, আর্ধাকে এদিকে চলবে। কিন্তু এইখানে 46টা ক্রোমোজোমেই ভেঙে গেছিল, 46টা দেহকোষ ছিল। তাহলে এদিকেও 46টা, এদিকেও 46টা। কালো তো কালো, লাল তো লাল। কথা বোঝার চেষ্টা করো। যদি বাবার ক্রোমোজোম ভেঙেছে তো লাল লাল ভেঙেছে, কিন্তু এদিকে 23টা লালও গেছে, এদিকে 23টা কালোও গেছে। এদিকেও 23টা কালো যাবে, এদিকেও 23টা লাল যাবে। দেহকোষই থাকবে 46টা। বাবার হুবহু দেখতে সেম হবে, মাতৃকোষের মতন। যে কোষ থেকে ওই কোষ দুটা তৈরি হবে সেটা হুবহু দেখতে সেম, ক্রোমোজোম সংখ্যাও একই। ওই জন্য মাইটোসিসকে সমবিভাজন বলে। কিন্তু এনাফেজ ইয়ার ক্ষেত্রে কী হচ্ছে বলো না? এইখানে সত্যিকারের ক্রোমোজোমেই চলছে। ওইখানে যদিও ক্রোমাটিডগুলোকে সেই ভাঙার পর আমরা ক্রোমোজোমেই বলে দিই, কারণ ক্রোমাটিডের মধ্যেও তো ক্রোমোজোমের সব বৈশিষ্ট্যই থাকছে। কিন্তু এইখানে সত্যিকারের এইটা মায়ের ক্রোমোজোম, এইটা বাবার ক্রোমোজোম, কিন্তু ক্রসিং হয়ে আসে। সেটা দেখো, কালোর মধ্যেও লাল ঢুকে গেছে, লালের মধ্যেও কালো পাট আছে, চলছে এদিকে। এইবারে ভাইবো না যে সব কালোগুলাই এদিকে যাবে, এটা কম ভুল। হলকে উপরে লালটা এদিকে যাচ্ছে, তখন নিচের দিকে কোনটা যাচ্ছে? অন্য ক্রোমোজোমের কালো এদিকে যাচ্ছে। সেও কালো লাল পেয়ে আছে, লালও কি পেয়ে আছে? 23 জোড়া এদিকে যাচ্ছে, এদিকে 23 জোড়া যাচ্ছে। কথা বুঝে আসছো? জোড়া না, মানে 23টা এদিকে যাচ্ছে, 23টা এদিকে যাচ্ছে। তাহলে বলো 46টা ক্রোমোজোম ভাগ হয়ে গেল। এইখানেই ভাগটা হয়, এনাফেজ ওয়ানেই ভাগটা হয়ে যায়, এইখানেই অর্ধেক ক্রোমোজোম হয়ে যায়। কথা বুঝলে? এইবার শুনো, টেলোফেজ ওয়ানটা আর কিছু নয়। টেলোফেজ মানে তৈরি। শুনো এবারে এদিকের এই যে এইদিকের যদি বাবার ক্রোমোজোমগুলো যায়, এবারে দেখো এক্স ওয়াইটেও তো ভাগ হয়েছে। কথা বুঝো, একটা বাবার এক্স ছিল, মায়ের এক্স। যদি এদিকে এক্স চলে গেল তাহলে এইটা তৈরি করলো ডিম, মানে ডিম্বাণু। এই কোষটা ডিম্বাণু সৃষ্টি করবে। আর যদি এদিকে ওয়াই চলে গেলো, শুধু ওয়াই গেছে, তখন এইটা কি সৃষ্টি করবে? শুক্রাণু। হালাকি দুটাই যদি এক্স যায়, দুটাই ডিম্বাণু হবে। দুটা ওয়াই তো যাবার কোনো রাস্তা নাই, কারণ এক্স ওয়াই তো ওয়াইতে একটাই থাকে। মানে হয় দুটা ডিম্বাণু তৈরি হবে, নাহলে একটা ডিম্বাণু একটা শুক্রাণু। মেল ফিমেল আমি তো এখানে বলছি না কেসটা। কথা বুঝে আসছে না? মানে বাবার ক্রোমোজোমের ক্ষেত্রে বলছি। কোনোটা হয়তো বাবার ক্রোমোজোমের এক্সটাই চলে গেছে, তার মানে মায়ের তো এক্সে আসবে। মায়ের কোষের মধ্যে যেটা হচ্ছে এক্সে আসবে, ওইটা তখন ওই যে জনন তৈরি হবে, এই কোষটার সঙ্গে ওই কোষটার মিলন হবে, তখন এক্স মিলন হচ্ছে, তাহলে মেয়ে হবে। আর বাবার যদি ওয়াই শুক্রাণুরা চলে গেছে, এইটাকে ওয়াই বলা হচ্ছে। কিন্তু বাকি ক্রোমোজোমগুলো আছে, হাত পায়েগুলো আছে, তাই ছেলেটার হাত পা কী করে তৈরি হবে? কথার বুঝতে পেরেছো? সব তৈরি হচ্ছে, গোটা বডিটা তৈরি হচ্ছে, সেটা জননে পড়বে তুমি। এইটাই ডিম্বাণু। এই তাহলে টেলোফেজে কী হচ্ছে? আরো ঘুরে নিউক্লিয় পর্দা, আরো ঘুরে সব কিছু, আরো ঘুরে নিউক্লিয় জালক টাইপের হয়ে গেছে এগুলো। এইবারে যেটা মিওসিস 2, সেটার পড়ার দরকার নাই। মাইটোসিস যা হয়েছে তাই সেম মাইটোসিস, এখানে কোনো তফাৎ নাই। ওই জন্য আর পড়িব না। মিওসিস 2টা কি? ওইখানে প্রোফেজের আর কোনো দশা নাই, ওইখানে প্রোফেজ ডাইরেক্ট হবে, যেমন মাইটোসিস হয়েছে। ওইখানে তার বাবার ক্রোমোজোম মায়ের ক্রোমোজোম হবে না। এবার সব ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিডগুলো ভাগ হয়ে যাবে। কথার বুঝতেছো? তার মানে এইখানে অলরেডি দেখো, এইখানে কত ছিল? 46টা ক্রোমোজোম। মিওসিস 1-এ কি হয়ে গেছে? 23। আর এইখানে আবার 23ই থাকবে, শুধু 4টা ক্রোমোজোম সৃষ্টি হবে। একটা থেকে দুটো হবে, কিন্তু 23 তো 23ই থাকছে। তাহলে 23 যদি 23ই থাকে, তাহলে সমবিভাজন হচ্ছে। মাইটোসিস আর মিওসিসের সম্পূর্ণ আলাদা পদ্ধতি। কথা বুঝছো? তুমি বলবে অনেক মিল আছে, নামের ছাড়া আর কোনো মিল নেই। হ্যাঁ, এইটা যদি বলে মিওসিস 2টা কি বটে? মিওসিস 2টা মাইটোসিস বটে 100% একই। যা হয়েছে মাইটোসিসে, এখানে তাই হচ্ছে। এখানে 23টা ক্রোমোজোম হয়ে গেছে মিওসিস 1-এ, টেলোফেজ হয়ে গেল। টেলোফেজের পর সেন্ট্রোমিয়ার ভেঙে যাবে, দুটা কোষ হয়ে গেছে ধরো। এইবারে এই কোষটার মধ্যে কি বিভাজন শুরু হবে? আরেকবার মাইটোসিস। ওইটাকে আমরা মিওসিস 2 নাম নিয়েছি, শুধু হচ্ছে মাইটোসিস। এটারও মাইটোসিস, আরও দুটা, মানে 4টা, তার মানে একটা থেকে 4টা হইল। তাহলে 46টা ক্রোমোজোম থেকে 23 4টা হয়ে গেছে। হালাকি যদি ওয়াই বালা থাকে তো এটা স্পাম তৈরি করবে। এক্স বালাও স্পাম বটে, কথা বুঝে আসছো? বাবার স্পাম। এবার বাবার যদি এক্স বালা স্পাম যায়, তাহলে মায়ের তো এক্সে আসবে, মায়ের তো আর নাই, তাহলে মেয়ে হবে।
আর বাবার যদি ওয়াইওয়ালা স্পামটা যায়, স্পাম তো এরাই তো স্পাম তৈরি করে। মিওসিস সেল ডিভিশন মানে কি, স্পাম তৈরি হইলো, দেহকোষ ছিল সেগুলা থেকে স্পাম সেল তৈরি হইলো, মানে এইটা মিওসিস হয়েছে। আর মায়ের যেটা ডিম্বাণুর মধ্যে জাম সেল থেকে ডিম্বাণু হচ্ছে প্রতি মাসে, সেই ডিম্বাণুটা কি হয়ে আছে 23 ক্রোমোজোমওয়ালা, 4টার মধ্যে কোনো একটা এসেছে, এরও 4টার মধ্যে কোনো একটা, স্পাম তো কোটি কোটি তৈরি হচ্ছে, কোনো একটা যাবে ফেলোপিয়ান টিউবে, এইটার সঙ্গে এটা মিলন হয়ে জনন হবে, সেটা আমরা জননে পড়ব। আশা করি মিওসিস পুরা বুঝে গেছি। যদি কিছু না বুঝেছো তো কল্পনা করে বুঝতে হবে। জীবনবিজ্ঞান সব কিছু একদম মাথায় ঢুসাই দিয়ে দেয় নেই, কল্পনা শক্তি যার ভালো আছে সে বুঝবে। এইখানটা তোমার সব থেকে অ্যানাফেজটাও খুব ইম্পর্টেন্ট জিনিস বটে, অ্যানাফেজ 1টা। এই অ্যানাফেজ 1টা মাইটোসিসের অ্যানাফেজের সঙ্গে তফাৎটা তুমি যদি বুঝে গেছো, মাইটোসিসের অ্যানাফেজে ক্রোমোজোম 46টা ক্রোমোজোমে 46টাই গেছে ওইদিকে এদিকেও, আর এখানে সত্যিকারের ক্রোমোজোমগুলোই গেছে, ক্রসিং ওভার হওয়া ক্রোমোজোম গিয়েছে ওইদিকে, মানে ডবল ডবল বালা গিয়েছে। ওইখানে কেমন যেতেছিল কথা বুঝো, ওইখানে এরকম ক্রোমোজোম ছিল, তার মধ্যে গিয়েছিল কোনটা, এদিকে একটা এদিকে একটা, আর এখানে কেমন কেমন যাচ্ছে, ক্রোমোজোমগুলাই ছিল দুটা, একটা ক্রোমোজোম যাচ্ছে যাওয়ার সময় বুঝছো, এটা ক্রোমোজোম যাচ্ছে একটা, এইদিকে একটা লাল। হালাকি এইটা ভেবে নিও না যে লালগুলা নিচের দিকে, কিছু লাল উপরের দিকে, কিছু লাল নিচের দিকে, কিছু লালের মধ্যেও কালো ঢুকে আছে, কিছু কালোর মধ্যেও লাল ঢুকে, সব কালোর মধ্যে লাল ঢুকে আছে। ক্রসিং ওভার তো হয়ে গেছে সবার, নতুন ধরনের জিনিস হচ্ছে। এবারে বাবা মায়ের থেকে নাইলে তো একটা সন্তান বাবা মায়ের মতন সেম হয়ে যেত যদি ক্রসিং ওভার না হতো। এই যে পুরাপুরি আর বাবার বৈশিষ্ট্য পাবে না, নতুন ধরনের সন্তান তৈরি হবে, কথার বুঝছে। কিন্তু বাবা মায়ের গুণ তো থাকবে কি, বাবা মায়ের দেহের বৈশিষ্ট্য, মনের বৈশিষ্ট্য সব থাকবে ওর মধ্যে, কিন্তু নতুন একদম সেম হওয়া উচিত নয়। এটাই তো যৌনজনের বিউটি। যৌনজননে অপত্যটা একদম সেম হয় না, যেহেতু মিওসিস হয় একদম একটু আলাদা হবে। তাহলে একই হয়ে গেলে বাবা মার মতন দেখতে সেম, মনটাও সেম, তার মানে আলাদা ক্যারেক্টার হলে একটাই ক্যারেক্টার হয়ে গেল। এইটা আছে বলে আলাদা ক্যারেক্টার তৈরি হচ্ছে, আলাদা মন তৈরি হচ্ছে, আলাদা দেহ তৈরি হচ্ছে। হ্যাঁ, অনেক কমন আছে, এটা ঠিক, কারণ ক্রসিং ওভার হয়েছে, কোথায় যাবে কোথায় আর। তার মানে এবার তার বাবাকে বলে তার দাদুর বৈশিষ্ট্য তোমার দেহে ঢুকছে, কারণ তার বাবা তো দেহে দাদুর বৈশিষ্ট্য ঢুকেছিল ক্রসিং হয়ে, দাদু দিদার আর মামা ঘরের মামা দাদার দেহ মায়ের দেহে ঢুকেছিল, সেটাও তোমার দিয়ে যাইছে। ওই জন্য বংশ পরম্পরায় তোমাদের বৈশিষ্ট্য বজায় থাকছে। হ্যাভি জিনিস এইটা মিওসিস সেল ডিভিশন। আশা করি বুঝে কিছু, কিছুটা কল্পনা করো, কিছুটা মনের ধারণা আনো, বোঝার চেষ্টা করো। একটা টিচার যত না ভালো বোঝায়, একটা ছাত্র তার থেকে বেশি ভালো বোঝার কোয়ালিটি থাকে। এই ক্লাসটায় কেউ হয়তো একবারই বুঝে যাবে, এই ক্লাসটায় হয়তো 500 বারও বুঝবে নেই, নিজস্ব কোয়ালিটিও আছে। মাস্টারটাই শেষ হলো তাহলে তো 100% স্টুডেন্ট বুঝিয়ে যেত ক্লাসটা দেখার পর। এটা আমরা কোনোদিনই ভাবি না যে সব ছাত্র বুঝবে। হ্যাঁ, যদি 40% স্টুডেন্টও এটা ডাইরেক্ট বুঝিয়ে যায় ক্লাসটা, 20%, তাহলে ক্লাসটা সার্থক। আর যদি 1%ও না বুঝে তাহলে ক্লাসটা ভুল হয়েছে পড়ানো, ঠিক আছে? এইটাই হচ্ছে কথা। 100% বুঝবে এই আশা করে কোনো ক্লাস করানো হয় না। ব্রেনটাকে প্রেসার দিলে কিন্তু 100%ই বুঝিয়ে যাবে, এটাই তো ওকে।